নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওগুলোতে ডিটেলসভাবে বোঝানো হয়েছে, প্রত্যেকটা লাইন ধীরে ধীরে পড়ে সেটাকে ভেতরের অর্থগুলো আমি বলতে চেষ্টা করি। তোমাদের কোথাও যদি কিছু অসুবিধা মনে হয় কিংবা কোনো অংশ যদি তোমাদের মনে হয় যেটা আবার জানার দরকার, আমাকে অবশ্যই বলবে। শর্ট কোশ্চেন পড়ে পড়ে টিকমার্ক দিয়ে দিয়ে সবাই যে কোনো জিনিস করতে পারে, কিন্তু ভেতরের জিনিসগুলো জানা একান্ত প্রয়োজন। তাই জিনিসগুলো একটু শুনবে, আর একটু মন দিয়ে একটু জিনিসগুলো শুনলে পরে তোমাদেরই ভালো হবে। আচ্ছা, আজ আমি যেটা বলছি, যেটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়, অথচ এ বিষয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যার শেষ নেই। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল থেকে শুরু করে আজ পর্যন্ত বহু রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে নানা সংজ্ঞা কিন্তু দিয়েছেন। সুলজে নামে একজন জার্মান লেখক মতানুসারে আজ পর্যন্ত যত রাষ্ট্রবিজ্ঞানী জন্মেছেন তাদের প্রায় প্রত্যেকেই রাষ্ট্রের একটি করে সংজ্ঞা দিয়ে গেছেন, এবং সেই সংজ্ঞাগুলি একটির সঙ্গে আরেকটির কিন্তু মিল নেই। মিল হলে কিভাবে সেই সংজ্ঞাটা তার নামের সংজ্ঞাটা হবে, তা না? সেটাও তো একটা কথা। আচ্ছা, যাই হোক, তাই সেখানে হচ্ছে রাষ্ট্রের বহুবিধ সংজ্ঞা আছে। তাই গার্নার যেমন বলেছেন, এক যেই সংজ্ঞাটা দিয়েছেন, অ্যারিস্টটল নিশ্চয়ই সেম টু সেম সংজ্ঞা দেবেন না, তাহলে দিলে পরে তো সেটা দুটোই সেম হয়ে গেল, তাই না? এবার দেখো, রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞার এই বিভিন্নতা রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্যই ঘটেছে। মত ও সংজ্ঞার বিভিন্নতা বৈচিত্র্যের বিশ্লেষণের মাধ্যমে রাষ্ট্র সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা করা দুরূহ ব্যাপার, কারণ যার যার মনের ভেতরের চিন্তাধারাই তো প্রকাশিত হয়েছে সংজ্ঞার মধ্য দিয়ে। সেগুলো কিন্তু সবারটা সেম না, যার জন্য একটা যে পরিধি বা একটা সীমারেখা তৈরি করবে রাষ্ট্রের সংজ্ঞার, সেটা করা সম্ভব হয়নি। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। তিনি বলেছিলেন, রাষ্ট্র হলো স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার বা গ্রামের সমষ্টি। এবার এখানে আমি যদি ধরি যে রাষ্ট্রের যখন নতুন উৎপত্তি হয়েছিল গ্রিক নগর রাষ্ট্র, তখন কিন্তু জনসংখ্যা কম ছিল। তাই অ্যারিস্টটল সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জনক হিসাবে তিনি কি বললেন, যে স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। মানে পরিবার আর গ্রাম নিয়ে একটা রাষ্ট্রকে চিন্তা করা তখন খুব ইজি ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কয়েকটা গ্রাম কিংবা কয়েকটা পরিবার নিয়ে তো একটা রাষ্ট্র চিন্তা হয় না, কিংবা একটা রাষ্ট্রের পরিধি এতটুকুনিতে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ঘটনা, গত লাস্ট চ্যাপ্টারে আমার সমস্ত কিছু আলোচনা আছে, যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র, আলোচনার পরিধি, আলোচনার বিষয়বস্তু, আলোচনার চিন্তাধারা বিভিন্ন রকম কিন্তু ধাপ প্রতিঘাতে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তাই এখানে যখন অ্যারিস্টটলের সময়ে যখন যেইটুকুনি সীমাবদ্ধ রাজনীতি ছিল, সেইটুকুনির মধ্যে তার এই মতামতটা গ্রহণযোগ্য। গ্রিক দার্শনিকের মতানুসারে কয়েকটি পরিবার বা গ্রামের সমন্বিত রূপই হলো রাষ্ট্র। এই উদ্দেশ্যে আদর্শ স্বাবলম্বী জীবন, অর্থাৎ সুখী ও সম্মানজনক জীবনযাপন করা, এটাই কিন্তু ছিল তাদের মূল উদ্দেশ্য। সিসেরো বলেছেন, রাষ্ট্র হলো অধিকার সম্পর্কে সমচেতনা ও পারস্পরিক সুযোগ সুবিধা গ্রহণের জন্য ঐক্যবদ্ধ বিপুল জনসংখ্যক সমষ্টি। এবার দেখো, একটা মানুষ জন্মের পর থেকে কি চায়, যে জীবনে যেন সুখী থাকি, ভালো থাকি, এবং আদর্শ এবং স্বাবলম্বী জীবনযাপন যেন পালন করতে পারি। তাই সিসেরও সেখানে এই চিন্তাধারা তার মধ্যে এসেছে, যে না, একটা রাষ্ট্র তখনই রাষ্ট্র হতে পারে, কিংবা একটা সেটাকেই রাষ্ট্র বলা যেতে পারে যেখানে সেই রাষ্ট্রে বসবাসকারী মানুষ যখন পরিপূর্ণ এবং তাদের পারস্পরিক সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে যখন গ্রহণ করবে এবং সুখী জীবনযাপন করবে, সেটাকেই তিনি রাষ্ট্র হিসাবে ভেবেছেন। এবং বলেছিলেন কি, যে রাষ্ট্র হলো অধিকার সম্পর্কে সমচেতনা এবং পারস্পরিক সুযোগ সুবিধা গ্রহণের জন্য ঐক্যবদ্ধ বিপুল সংখ্যক সমষ্টি।
নগর রাষ্ট্রের ধারণার পরিপ্রেক্ষিতে অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণ করেছেন। এখনকার বৃহৎ রাষ্ট্রের পরিবার বা গ্রামের সমষ্টি বলা যায় না, অল্প আগেই আমি বললাম। রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা নৈতিক বোধের দ্বারা প্রভাবিত। সিসেরো সমাজবোধ অধিকার বোধের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে এদিকে হচ্ছে অ্যারিস্টটল তার নৈতিক ধারণা ক্ষুদ্রতর গোষ্ঠী জনসমষ্টির ওপর ধারণা পোষণ করেছেন, আবার সিসেরো কিন্তু সমাজবোধ অধিকার বোধের উপর বেশি গুরুত্ব প্রদান করেছেন। আবার দেখো এদিকে তোমার অপেক্ষাকৃত আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানী যেমন হল, উইলসন, ওপেনহাইমার প্রমুখ আইনবিদের সংজ্ঞা উল্লেখযোগ্য। ইংরেজ আইনবিদ হল্যান্ডের মতানুসারে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের এমন এক বৃহৎ সমষ্টি যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা বিরোধীদের উপরে স্থান পায়। এখানে কথাটা কি, যে ইনি ছিলেন হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এবং আইনবিদ। তার মতানুসারে আবার রাষ্ট্র হলো নির্দিষ্ট যে ভূখণ্ড, তাতে যে জনগণ থাকবে, তার মধ্যে যে বৃহৎ সমষ্টি সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার বিরোধিতে উপরে স্থান পায়। মানে আমার ইচ্ছা কি, যদি আমার যেটা ইচ্ছা থাকবে সেই জনগণের যদি জোরটা বেশি থাকে, সেটাই হলো গিয়ে রাষ্ট্রের একটা ধারণা। যেমন এই আধুনিক রাষ্ট্রের যে ভোটাধিকারের যে ব্যাপারটা, সেটাই এখানে কিন্তু কিছুটা হলেও অঙ্কন করেছে। আবার দেখো এখানে কিন্তু নেক্সট আছে কি, যে আন্তর্জাতিক আইনজ্ঞ অধ্যাপক হল তিনি আবার কি বলেছেন, রাষ্ট্র হলো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত বহিঃশক্তি শাসন থেকে সর্বতোভাবে মুক্ত জনসমাজ। মানে হচ্ছে এখানে আবার চলে আসলো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কিছুটা আবার ছায়া ফেললো, মানে বাহিরের থেকে কেউ যাতে সেই যে নির্দিষ্ট ভূখণ্ডে যারা বসবাস করছে তাদেরকে যাতে ধরতে না পারে, কিংবা তাদের যাতে কোনো অধিকারের মধ্যে তাদের যেন হস্তক্ষেপ না করতে পারে। তাহলে দেখো সেই একটা সেই তার নিজস্ব সময়ে যেই পরিবেশ তারা পেয়েছেন তার উপরে ডিপেন্ড করেই কিন্তু সংজ্ঞাগুলো দিয়েছেন। আবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেছেন, রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত। এখানে উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তিনি আবার কি বললেন, যে আইন অনুযায়ী সংগঠিত যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। এখানে হচ্ছে আইন অনুযায়ী সংগঠিত হতে হবে, নির্দিষ্ট ভূখণ্ডে তো থাকবেই, সেখানে যে জনসমষ্টি তারাই হলেন, এটাই হলো রাষ্ট্র। বিশিষ্ট আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওপেনহাইমারের মতানুসারে কোনো একটি দেশের নির্দিষ্ট একটি জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে বসবাস শুরু করলে রাষ্ট্রের সৃষ্টি হয়। এখানে আবার দেখেছ এখানে কি বললেন উনি বললেন যে ওপেনহাইমার কি বললেন, রাষ্ট্রের এখানে হচ্ছে কি হবে, দেশের নির্দিষ্ট একটি জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করতে হবে। এখানে সার্বভৌমিকতার কথাটি কিন্তু এখানে আবার হাইলাইট করছেন। এখানে কিন্তু কি হলো, যে রাষ্ট্রের মূলত আইনগত দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র সম্পর্কিত এই সমস্ত সংজ্ঞার অবতারণা হয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর থেকে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বার্জেস, বুটসলি প্রমুখ দার্শনিকদের সংজ্ঞাও কিন্তু উল্লেখযোগ্য। বার্জেস বলেছিলেন যে রাষ্ট্র হলো মানবজাতির সংঘবদ্ধ অংশ। বুটসলির মতানুসারে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। এখানে আবার রাষ্ট্র কিন্তু কি হয়ে গেল, নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক। এখানে কিন্তু সার্বভৌমিকতার পরে কি চলে আসলো, আবার রাজনীতি। অধ্যাপক ল্যাক্সকি বলেছেন, আধুনিক রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ শাসক শাসিতের সম্পর্ক, মানে সরকার মানে জনগণ সরকারের যে সম্পর্ক, সেখানে হচ্ছে জনসমাজের তার নির্দিষ্ট সীমার মধ্যে অপরাপর সকল প্রতিষ্ঠানের উপর। এখানে কিন্তু দেখো আবার প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোও কিন্তু চলে আসলো। তো সময়ে অনুযায়ী দিন দিন যত বৃদ্ধি পেয়েছে তা চিন্তাধারা রাষ্ট্রের, তত কিন্তু তার সমস্ত সংজ্ঞার মধ্যে এক একটা করে রেখাপাত হয়েছে। এবার দেখো রাষ্ট্র সম্পর্কিত উল্লেখিত সংজ্ঞাগুলি কোনোটাই এককভাবে সম্পূর্ণ নয়।
ওই যে প্রথমে যখন নগররাষ্ট্র ছিল তখন হয়ে গেল শুধু নগর ভিত্তিক, তারপর ধীরে ধীরে যখন জনসংখ্যা বৃদ্ধি পেল তার মধ্যে চলে আসলো আবার সরকারের সাথে চলে আসলো আবার রাজনীতি, এবার রাজনীতির সাথে চলে আসলো আবার ভোটের অল্প একটু স্লাইড হালকা দাগ, আবার চলে আসলো তোমার শাসক শাসিতের সম্পর্কের সাথে নির্দিষ্ট সীমার মধ্যে সকল প্রতিষ্ঠানের আবার ধাক্কা চলে আসলো। এবার দেখো গার্নার কি বলেছেন, সম্পূর্ণ সুস্পষ্ট সংজ্ঞা হিসাবে যে ধারণাটি দিয়েছেন সেটা কি বলেছেন, মৌলিকত্ব কিন্তু তবুও কিন্তু এই গার্নারের যে সংজ্ঞাটা সেটাও কিন্তু মৌলিকত্ব দাবি করতে পারে না। তবুও বলছি গার্নার কি বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা অনুসারে রাষ্ট্র হলো অল্প বিস্তর বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত। অল্প বিস্তর হতে পারে, বহু সংখ্যকও হতে পারে, কারণ ক্ষুদ্র রাষ্ট্রও আছে, বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রও আছে। এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, আমাদের নিজেদের কথাই ভাবো, আমরা বৃহৎ জনগোষ্ঠী এবং আমরা স্থায়ীভাবে ভারতবর্ষে বসবাস করি, যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত, সম্পূর্ণই মুক্ত কারণ আমরা স্বাধীন। তারপরে যারা একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা আছে, অবশ্যই ভারতবর্ষে আছে, যে শাসন ব্যবস্থার প্রতি অধিবাসীদের অধিকাংশে স্বভাবগত আনুগত্য প্রদর্শন করে, মানে সমর্থন করে, নিজে চুজ করে সেই সরকার গঠন করে সেই রাষ্ট্র পরিচালিত হয়। এটাই হলো গার্নারের সব দিক থেকে তুলে নেওয়া একটা ভালো সংজ্ঞা। এবার তুমি দেখো গার্নার প্রদত্ত সংজ্ঞাটি সর্বাধিক গ্রহণযোগ্য এই কারণে সুপ্রচলিত। এই সংজ্ঞার মধ্যে আধুনিক রাষ্ট্রের বস্তুগত, নীতিগত, রাজনৈতিক প্রভৃতি সকল উপাদান বর্তমান। আমি গার্নারের সংজ্ঞাটা বলার সাথে সাথেই আমি ভারতবর্ষের তুলনা করলাম, সেখানে তো সত্যিই মিলে গেল। মার্ক্সীয় ধারণা অনুসারে রাষ্ট্র হলো শ্রেণী শাসন ও শ্রেণী শোষণের একটি যন্ত্র। মার্ক্স তো সর্বদা সেই শ্রেণী শাসনের ওপরে ভিত্তি করে যে রাষ্ট্র পরিচালনার কথা সবসময় বলেছেন। রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব বিকাশ ঘটেছে সমাজের প্রতিপত্তিশালী শ্রেণী নিরাপত্তা স্বার্থ রক্ষীর প্রয়োজনে। জীবন ধারণের তাগিদে মানুষ খাদ্য সংগ্রহ, উৎপাদন অপরিহার্য প্রক্রিয়া শুরু করে। সেই উৎপাদন প্রক্রিয়া এক অপেক্ষাকৃত উন্নত স্তরে সামাজিক শ্রেণীবিন্যাস উদ্ভব হয়। মানব সভ্যতা ক্রমবিকাশের একটি স্তরে ব্যক্তিগত সম্পত্তির গঠন, উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের প্রবণতা দেখা দেয়। এটা তো স্বাভাবিক যে একটা জনসমাজ কিংবা সমাজ যখন প্রথম সৃষ্টি হয়, তার জীবন ধারণের জন্য যে সবচেয়ে শক্তিশালী থাকে, এটা তো জৈবিক ক্রিয়া বা জৈবিক একটা নিয়ম যে শক্তিশালী সেই এই পরিবেশে বলো, যে এটি সমাজে বলো, সে বেঁচে থাকতে পারে। যার এটা আমাদের মানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যই যে সমাজ বেঁচে থাকতে পারবে সেই হচ্ছে দাঁড়িয়ে থাকবে এবং সেই সমাজ পরিচালনা করবে। এবং মার্ক্সের নীতি ধারণায় এই যে বিবর্তনমূলক নীতিটাও কিন্তু এখানে আমরা দেখতে পাই, যে বিবর্তনের মাধ্যমে যে শক্তিশালী সেই টিকে থাকলো এবং তার মাধ্যমেই পরিচালিত হয় সেই জীবকুল। এবং এখানে যেমন মার্ক্সীয় ধারণার মধ্যে যে শোষিত সমাজ, যে শ্রেণী প্রতিপত্তিশালী শ্রেণী, যেগুলো যারা নিম্নবিত্ত শ্রেণীর ওপরে শোষণ কার্য চালিয়ে যায়, সেটা আমরা আমাদের বিবর্তনমূলক সমাজেও আমরা দেখেছি যে জীবন ধারণের জন্য কি করে, একটা বাঘ কিংবা সিংহ তারা কি করে, তার খাদ্য শৃঙ্খলার প্রয়োজনে তারা কিন্তু দুর্বল শ্রেণীর উপর অত্যাচার করে এবং সেইভাবেই সেই সমস্ত খাদ্যচক্র কিন্তু পরিচালিত হয়। সেটা আমরা ছোটবেলায় পড়েছি, সেটা আমরা ন্যাচারাল সায়েন্সে কিন্তু আমরা পড়ে থাকি। এবং এইখানে এসে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের কথায় আমি ধরতে যাই, তাহলে এই বিবর্তনবাদটা কিন্তু ব্যক্তিগত সম্পত্তি, উৎপাদন এবং নিয়ন্ত্রণের জন্য যে ধনশালী লোক কি করে, যে গরিব মানুষের উপরে কিন্তু অত্যাচার চালায় কিংবা সেটা শোষণ করে থাকে। এবং সেই মার্ক্সীয় বিশ্লেষণ অনুসারে মানব সমাজে ক্রমবিকাশের ধারায় দাস ও দাস মালিক, ভূমিদাস, সামন্তপ্রভু, সর্বহারা শ্রমিক, পুঁজিপতি, বুর্জোয়া, এই ধরনের মৌলিক বিরোধ সম্ভূত শ্রেণী ভেদের সমাজের এক একটি স্তর প্রকাশ পায়। উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের ভিত্তিতে সমাজের বিত্তবান প্রতিপত্তি শ্রেণীর হিসাবে একদল মুষ্টিমেয় মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে থাকে। এই যে সংখ্যালঘু শ্রেণীর উপর বিশেষত্ব মূল উৎপাদক
সম্পাদক শ্রেণীর উপর দমন পীড়ন চালায়, যেমন কৃষকদের উপর ভীষণ রকম কিন্তু অত্যাচার তারা সঠিকভাবে পরিমাণ মতন যে তাদের মূল্য সেটা কিন্তু তারা পায় না এবং তারা কিন্তু সবসময় বঞ্চিত হয়ে থাকে। আজ পর্যন্ত কিন্তু সেম একই জিনিস ঘটে এসছে এবং আমরা আন্দোলন করি যাই করি না কেন, কিন্তু এই সংখ্যালঘু শ্রেণীর ওপর বিশেষ মানে দাস মালিক, সামন্তপ্রভু, পুঁজিপতিরা, যারা তারা কিন্তু কি করে অত্যাচার চালিয়ে যায় নিজেদের স্বার্থ নিরাপত্তার তাগিদেই। এই সব সুবিধাভোগী শোষক শ্রেণী সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে যুগ যুগে কি করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, রাষ্ট্র শ্রেণী শোষণ ও শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে পরিচিত হয়েছে। এই যে এক একটা সংজ্ঞা এবং এক একটা সংজ্ঞা এক এক সময় এক একভাবে তৈরি করেছেন তাদের সমসাময়িক যে চিন্তাধারার উপর ডিপেন্ড করে। মার্কসও তার সময়ে যা দেখেছেন, তার পরিবেশের যা পরিস্থিতি ছিল, এখন আমরা যা দেখছি আমাদের চিন্তাধারাও কিন্তু আমরা এই রকমই চিন্তাধারা করতে পারি যে এই যে সমাজ ব্যবস্থা, এই যে আমাদের রাষ্ট্রের সংজ্ঞা কিন্তু এইভাবেই কিন্তু পর্যালোচিত এবং আলোচিত হয়েই থাকবে, কারণ এটার কোনো শেষ নেই। কারণ আমাদের পরিবেশগত যে সমাজবিজ্ঞান, সেই সমাজবিজ্ঞান যতদিন সমাজ চলবে ততদিন তার পরিবর্তন সাধিত হবে। আজকে এতটুকুনি থাক। নেক্সট দিন আমি রাষ্ট্রের বৈশিষ্ট্য, উপাদান, রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয় এগুলো কিন্তু আমি আলোচনা করব। আচ্ছা, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং শুনবে। পড়াগুলো সুন্দর করে শুনলে পরে তোমাদেরই উপকারে আসবে। ধন্যবাদ।